বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি কেবল একটি অভিনন্দন বার্তা নয়, পুরো চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয় গুরুত্ব পেয়েছে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। চিঠিতে ইন্দো প্যাসিফিক অঞ্চল ও বাংলাদেশে সামরিক সরঞ্জাম সরবরাহে যুক্তরাষ্ট্রের দৃষ্টি গভীরভাবে পর্যবেক্ষণে রাখা উচিত বলে মনে করেন তারা। সুফিয়ান ফারাবির রিপোর্ট। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারি অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চিঠিটি শুধু অভিনন্দন জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের সঙ্গে কোন কোন বিষয়ে কাজ করতে বিশেষ আগ্রহ যুক্তরাষ্ট্রের সেটাও স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্প। এমন অভিমত এই বিশ্লেষকের। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তাদের চাহিদা কীরকম বা তারা বাংলাদেশকে কি চোখে দেখে বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকার অন্তত কিভাবে দেখছে সেটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। তো সেটাও একদিক থেকে আমাদের জন্য ভালো হয়েছে যে এখানে রাগঢাক নাই। আমরা প্রকৃতই জানি যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদা কীরকম এবং বাংলাদেশের সঙ্গে তারা কিভাবে সম্পর্কটা নির্মাণ করতে চায়। অন্যদিকে চিঠির দ্বিতীয় প্যারার শুরুতেই ইন্দো প্যাসিফিকের প্রসঙ্গ টেনে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কথা সামনে আনেন ডোনাল্ড ট্রাম্প। তার দৃষ্টিতে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট। বাণিজ্যিক সম্পর্কে ধারাবাহিকতা রক্ষার গুরুত্ব দেন ট্রাম্প। রুটিন ডিফেন্স এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নত মানের সামরিক সরঞ্জাম সরবরাহের কথাও তুলে ধরেন। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যিই সামরিক সরঞ্জাম দিতে আগ্রহী বাংলাদেশকে? ঠিক প্রথমেই সন্দেহ করা উচিত নয়, পরিষ্কার মনে আলোচনা শুরু করা উচিত এবং সেই আলোচনার ভিত্তিতেই আমাদের যা সক্ষমতা এবং মার্কিনীদের যা সক্ষমতা, কারণ আলোচনায় যে বিষয়টি আসবে উভয় দেশের আইন কানুন সেগুলোও কিন্তু এখানে একটি প্রভাব রাখবে। কতটা তারা আমাদেরকে দিতে পারবে আবার কতটা আমরা গ্রহণ করতে পারবো সেই বিষয়গুলো কিন্তু সেই পর্যায়ে বোঝা যাবে। তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কর্মপরিধির সুস্পষ্ট ধারণা পাওয়ার বিষয়টিকে ইতিবাচক মনে করছেন উভয় বিশ্লেষক। এবং আমাদের যে ভারত উপমহাদেশ। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। দায়িত্ব নেয়ার ৫ দিনের মাথায় তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনেও সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বেগম খালেদা জিয়ার আমলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীরা আলাদাভাবে তারেক রহমানের সাথে দেখা করেন। গাছের চারা রোপণ, বিশেষ দোয়া ও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। এমনিতে শনিবার সরকারি ছুটির দিন, এদিনই পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তিনি কার্যালয়ে একটি স্বর্ণচাপা গাছের চারা রোপণ করেন। এরপর বিশেষ দোয়া মোনাজাত করেন। নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এ সময় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এরপর নিজ দপ্তরের কক্ষে প্রবেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী নির্ধারিত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে বিশেষ সভাতেও তিনি অংশ নেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ করল বাংলাদেশ। ভোরের আলো ফুটতেই সাদা কালো পোশাকে খালি পায়ে শহীদ মিনারের কোলে মানুষের ঢল নামে। ২১-এর প্রভাতে আবারও জেগে ওঠে বাংলার চেতনা। হাজার বছরের আলোপথ বেয়ে বাংলা ভাষার নবীন প্রবীণের মেলবন্ধন আর প্রজন্মের কণ্ঠে তৃপ্তি আনে মা বলির উচ্চারণ। রাজনৈতিক হাওয়া বদলের সঙ্গে এক কর্মমুখর অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছেন এদেশের সব শ্রেণী পেশার মানুষ। রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় সুমনা সুমির প্রতিবেদন। রাতের নীরবতা ভেঙে ভোরের প্রথম সকাল, শহর জাগার সাথে জেগে উঠেছে স্মৃতি।
ধীর পায়ের পদধ্বনি, ভালোবাসা আর শ্রদ্ধায় একটি উচ্চারণ। মা, আমি আমার মাকে খুব ভালোবাসি। আজকে মায়ের সাথে ভাষা দিবসের গল্প। 21 তুমি দিয়েছো মোদের বাংলা বলার অধিকার। হৃদয়ের স্পন্দনে আমি মা বলে ডাকি, আমি বাবা বলে ডাকি। মাকে বলবো এই জায়গা আমার অনেক ভালো লেগেছে। বেলা বাড়ার সাথে সাথে শহীদ মিনার প্রাঙ্গণ ভরে ওঠে নতুন প্রজন্মের পদচারণায়। শিশুর কণ্ঠে কবিতা, তরুণের কণ্ঠে গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শহীদ দিবস সম্পর্কে যতটা জেনেছে তা বই থেকে 100 গুণ বেশি জেনেছে আমার মা থেকে। অস্তিত্বের আরেকটা পরিচয় আমাদের মাতৃভাষা। শিল্পীদের যূথবদ্ধতা, ইতিহাস যেন বই থেকে নেমে আসে বাস্তবে। 21 আমাদের অহংকার, 21 আমাদের আত্মার খোরাক। মাতৃভাষায় কথা বলার জন্য বাংলাদেশের মতো যাতে অন্য কোনো জাতিকে প্রাণ দিতে না হয়। 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পাওয়া 21শে ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্যের প্রতীক। এই গর্ব বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে এনেছে নতুন পরিচয়। এই ভাষা আমাদের হৃদয়ের ভাষা, এই দেশ আমাদের হৃদয়ের দেশ, এই দেশের জনগণ আমাদের হৃদয়ের মানুষ। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে কৃষ্টি, সেটাকে আমরা ধারণ করব। ভাষা আন্দোলনের চেতনা, অধিকার, সাম্য আর আত্মপরিচয়ের গল্প শোক থেকে শক্তি যোগায়। দ্বিতীয় প্রজন্মের সবচেয়ে বড় যে জিনিসটা, তাদের মধ্যে দেশপ্রেম আছে। নতুন অভ্যুদয়ের সাথে নতুন সকাল, একটু ভিন্নধর্মী। মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা, এই গর্ব বাঙালি হয়ে আমাদের অনেক। বাংলা যে কোনো গানই ভালো লাগে, বাংলার সাথে এবং বাংলায় কথা বলতে পারাটাও তো আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। লক্ষ লক্ষ মানুষের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে তারা। এটা আসলে এই জাতির সত্তার একটা প্রকাশ। একমাত্র আমরা একটা জাতি যে ভাষার জন্য প্রাণ দিয়েছিল। এ যেন আত্মমর্যাদায়, চেতনায় মাথা উঁচু করে বাঁচে শহীদ মিনার। অমর 21। 1952 থেকে 2026 ভাষা আন্দোলনের ইতিহাসে আজ 74 বছর পূর্ণ হলো। আসে আত্মত্যাগের স্মৃতিতে ফুলে ফুলে ঢাকা শহীদ মিনার, লোকে লোকে জনারণ্য। সেই রাত 12টা, প্রথম প্রহর ভোর থেকে দুপুর, মানুষ আসছে, শ্রদ্ধা জানাচ্ছে। নতুন প্রজন্মের কণ্ঠেও প্রতিধ্বনিত হচ্ছে ভাষার সেই গর্বের ইতিহাস, মা বলে ডাকার আত্মতৃপ্তি। 21 আজ শুধু স্মৃতি নয়, 21 আজ আমাদের অহংকার, গর্ব আর দায়িত্ব। সুমনা সুমি, 71, ঢাকা। এর আগে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা ও 3 বাহিনীর প্রধানরাও। এ সময় মাতৃভাষা বাংলার জন্য আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। বাংলা ভাষার জন্য 1952 সালে আজকে এই দিনে প্রাণ দিয়েছিলেন রফিক জব্বার বরকতরা। সেই শহীদদের স্মরণে ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12টার পরপরই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাত 12টা 8 মিনিটে। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় মন্ত্রিসভার সদস্যরা। বিএনপির পক্ষেও ফুল দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান, ডাক্তার জুবাইদুর রহমান ও জাইমা রহমান। রাত 12টা 21 মিনিটে শহীদ মিনার ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা বলেন 21-এর চেতনা ছিল বৈষম্যহীন সমাজ গড়ার। এই সরকার সেই চেতনা ধারণ করে। এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্র গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা,
প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের 21কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। পরে শহীদদের প্রতি সম্মান জানায় জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত সহ 11 দলীয় জোট। এই সময় ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা। তারা যে কারণে লড়াই করেছিলেন সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? না, সে প্রত্যাশা পূরণ হয়নি। সেই প্রত্যাশা পূরণের জন্যই আমাদের লড়াই, আমাদের অঙ্গীকার। আমরা এই লড়াই অব্যাহত রাখব। জাতির মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গঠন না হওয়া পর্যন্ত একটা মানবিক দেশ গঠনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। 3 বাহিনীর প্রধান সহ কূটনীতিকরা ফুল দেওয়ার পর শহীদ মিনার খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। 1952 সালে এই ভাষার অর্জনের জন্য রক্ত জড়িয়েছে এদেশের দামাল সন্তানেরা। পরবর্তীতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ ও 2024-এ স্বাধীনতা রক্ষা যুদ্ধে আবারও রক্ত দিয়েছে রাজপথে। শুধু একটা আকাঙ্ক্ষায়, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি, যার প্রত্যাশায় এদেশের কোটি মানুষ। মোহন ইসলাম, 71, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচিতে রাজধানীর বাইরেও পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরেই ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারগুলো। সকালের প্রভাত ফেরিতেও সারি বেঁধে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। মহান ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন নানান শ্রেণী পেশার মানুষ। প্রভাত ফেরি করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রাজশাহীতে এবারই প্রথমবারের মতো নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মানুষ। রাজশাহীর মধ্যে এত সুন্দর কেন্দ্রীয় শহীদ মিনার পেয়ে সত্যি আমরা রাজশাহীবাসী অনেক খুশি। আমাদের দিনে দিনে যে ভাষা হারিয়ে যাচ্ছে, শুধু বাংলা নয়, অন্য অন্য যে জাতিগোষ্ঠীর ভাষাগুলো আছে, বাংলাদেশও আছে, সেগুলোও আমাদের সুরক্ষার উদ্যোগ গ্রহণ করা হোক। যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপীও পালিত হচ্ছে। এটাই আমাদের কাছে গর্বের, আনন্দের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা আমরা মনে করি বাঙালির জন্য অনন্য গৌরব। ময়মনসিংহে 21-এর প্রথম প্রহরে ঢল নামে মানুষের। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুটা বিরতি দিয়ে ভোরের আলো ফোটার সাথে সাথেই নগরের টাউন হল মোড় থেকে শুরু হয় প্রভাত ফেরি। বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হোক, বাংলা ভাষা সর্বক্ষেত্রে চালু হোক, মানুষ বাংলা ভাষাটাকে শুদ্ধ রূপে উচ্চারণ করা শিখবে। আমাদের সেই যে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরি আবার ফিরে আসুক। আমাদের স্বাধীনতার যে চিন্তার জগৎ, সেটি আবার শানিত হোক আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে। রংপুরে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। ভোরের আলো ফুটতে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তো আমার 2টা মেয়েকে আমি নিয়ে এসেছি যাতে বোঝানোর জন্য যে আমাদের মাতৃভাষা আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই ত্যাগের মহিমাকে বুকে ধারণ করে আমরা যেন আমাদের মানবিক বাংলাদেশ গড়তে পারি। শিক্ষা থেকে শুরু করে সর্বস্তরে এই 21কে আর কি আমাদের ধারণ করতে হবে, লালন করতে হবে। মাগুরায় সকাল 9টায় কালেক্টরেট থেকে শহরে একটি র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মোনার হোসেন খান সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা। ফেনীতে সালামনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীফ আজাদ প্রীতম, 71। দেশের সবচেয়ে সুন্দর শহীদ মিনার, একই সাথে তা আবার সবচেয়ে অবহেলিতও। নির্মাণ শেষ হয়েছে 5 বছর আগে, অথচ 21শে ফেব্রুয়ারিতে আজ পর্যন্ত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়নি কেউ। বিশাল শহীদ মিনার চত্বর ঢেকে আছে ঝরা পাতায়। মিনি স্টেডিয়ামের মতো করে তৈরি দর্শনার্থীদের বসার জায়গাও পড়ে আছে অযত্নে। দূরে কোথাও নয়, আগারগাঁও পরিকল্পনা কমিশনের ভেতরের শহীদ মিনারের বাস্তব চিত্র এমনটাই। বাকিটা জানাচ্ছেন সুশান্ত সিনহা। চারপাশে দেয়াল ঘেরা, গাছগাছালিতে ভরা শহীদ মিনার দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু করে। পাখি ডাকছে শহীদ মিনার চত্বরের গাছে গাছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো। দুঃখিনী মায়ের মতোই শহীদ মিনারটি বড্ড দুঃখিনী।
21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সর্বত্র যখন ফুলে ফুলে শ্রদ্ধায় ভরে গেছে শহীদদের বেদি, তখন এমন পিনপতন নীরবতা আর ঝরা পাতায় ভরে আছে এই শহীদ মিনার চত্বরটি, যেখানে কেউ একটি ফুল দিয়েও শ্রদ্ধা জানায়নি। 21শে ফেব্রুয়ারি 2021 সালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের ভেতরে সরকারি কর্মচারীদের জন্য তৎকালীন সরকার কোটি টাকা খরচ করে বানিয়েছিল এই নান্দনিক শহীদ মিনারটি। গেল 4 বছরের মতো এবারও শহীদ বেদিতে পড়েনি শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আমি কি ভুলি। পরিকল্পনা কমিশনের শত শত কর্মকর্তা কর্মচারীদের কেন এত অবহেলা শহীদদের প্রতি? প্রতি সপ্তাহে যেখানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন হচ্ছে, সেখানে কেন এমন অবহেলা তাদের এই শহীদ মিনারের প্রতি? 21শে ফেব্রুয়ারিতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই পরিকল্পনা কমিশনে। সবাই আছে ছুটিতে, ছুটির আমেজে। পরিকল্পনা কমিশনে 14টি ব্লকে 14টি ভবন রয়েছে, যেখানে 6টি বিভাগে কাজ করছেন শত শত সরকারি কর্মকর্তা কর্মচারী। তাদেরই প্রাঙ্গণে নির্মিত এই শহীদ মিনারে কেউ একজন আসেননি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। সুশান্ত সিনহা, 71, ঢাকা। শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। রাস্তায় আলপনা, আলোচনা সভা ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করছে কলকাতার বিভিন্ন সংগঠন। এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের শহীদ মিনারের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। এছাড়া জেদ্দায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে অরিসুল ইসলামের প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গে বরাবরই ভিন্ন ঘরানায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা দিবস পালিত হচ্ছে। প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় এদিনের প্রধান কর্মসূচি। পরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে ছিল আলোচনা সভা, আবৃত্তি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি ভবন সহ ইন্ডিয়ার সবাই, আমরা যত ভাষাভাষীর মানুষ আছি সবাই মিলে একত্রিতভাবে সমবেতভাবে আমরা এখানে শহীদদের প্রতি ভাষা দিবস উদযাপন করেছি। ভাষা শহীদদের স্মরণে কিছু করা এবং বাংলা নিয়ে কাজ করার মধ্যে যে আনন্দ, যে গৌরব, সেটা আসলে কতটাই বা বলবো, ভাষা শেষ করা যাবে না। এছাড়া কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যান্যবারের মতো এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দিবসটির তাৎপর্য তুলে ধরেন সবার মাঝে। বাংলাদেশ থেকে আরম্ভ করে থাইল্যান্ড, আমেরিকা, শ্রীলঙ্কা, যেখান থেকে আছে তারা পারফর্ম করবে, নিজেদের ক্যালিবার দেখাবে নিজেদের মাতৃভাষা দিয়ে। আমাদের সঙ্গীত ভবন, কলা ভবন এরাও করবে মাতৃভাষায়। তো আজকে মাতৃভাষা যেখানে যার মাতৃভাষা সেইটাকে মানে ওটাকে ইম্পর্টেন্স দিয়ে আজকের এই আমাদের যে প্রোগ্রামটা চলবে। এদিকে মালয়েশিয়াতেও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এছাড়া ফুলের শ্রদ্ধা জানান বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে এক আলোচনা সভায় মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা। পাশাপাশি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। এদিকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কনসুলেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের কল্যাণে দোয়া করা হয়। অরিসুল ইসলাম, 71। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান ও নৌবাহিনীর প্রধান। শনিবার সকালে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদাভাবে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যমূলক কথা বলেন তারা। এর আগে সকালে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিসে যান তারেক রহমান। সেখানে মন্ত্রী ও সচিবদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করেন। কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারানো সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ।
শনিবার দুপুর 2:30টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ। পাশাপাশি ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়া শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে খাজানগর যাচ্ছিল যাত্রীবাহী সিএনজি। দুপুর 2টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে সেটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। হাসপাতাল নেওয়ার পথে আরো 2 জন মারা যান। এদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ রয়েছেন। গেছিল বেড়াইতে, কিছুদিন আগে আমার খালাতো বোনের বিয়ে হয়েছে, ওই বিয়ে খেতে গেছিল, সবাই চলে আসছে। আমার নানি 2 জন ছিল, আমার খালু আজকে ওনাদেরকে দিতে আসছিল। হ্যাঁ, বাইপাস কুষ্টিয়া স্টোর তেল পাম্পের ভিতর ঢুকতে যায় তখন হলো সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ক্ষেত্রে আমরা পরে জানতে পারি 5 জনই আপনার মারা গেছে। শহর থেকে বাইরে আসছিল, শহর আমাদের দেশের বাড়ি, ওখান থেকে এদেশে আসছিল। এরা সবাই অ্যাক্সিডেন্ট করছে, এখন শুনতেছি সবাই মারা গেছে। কেউ নাই, আমার ভগ্নিমতিও নাই, আমার 2টা মা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে পুলিশ জানিয়েছে দুর্ঘটনা পর যানবাহন 2টি জব্দ করা হয়েছে, তবে পলাতক রয়েছে ট্রাক চালক। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘটনাস্থলে দ্রুত যাই সিএনজি প্লাস গ্যাসের লরি অ্যাক্সিডেন্ট। আমরা ওখানে যে দেখি 3টা স্পট ডেড আছে আর 2 জনকে হসপিটাল নিয়ে আসে। নিহত সবাই কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে ফিরছিলেন। নিহতদের মধ্যে আমিনা খাতুন, কমলা খাতুন ও জাকারিয়া একই পরিবারের সদস্য। শরীফ আজাদ প্রীতম, 71। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার জমে ওঠে রমজানের 3য় দিনেও। জোহরের পর থেকেই শাহী মসজিদ সংলগ্ন সার্কুলার রোডের 2 পাশে গড়ে ওঠা ঐতিহাসিক বাজার ভরে ওঠে ইফতারির পসরায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ সেখানে ভিড় করেন পছন্দের ইফতার সামগ্রী কিনতে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। পুরান ঢাকার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী শাহী জিলাপি 1 কেজি থেকে শুরু করে একটি জিলাপিতেই ওজন গড়ায় 5 কেজিরও বেশি। তবে শুধু আকারের জন্য নয়, যুগের পর যুগ শাহী জিলাপির টিকে থাকার অন্যতম কারণ হলো এর স্বাদ। মাত্র 300 টাকা কেজি শাহী জিলাপি। এটা 1 কেজি 2 কেজি অর্ডার দিলে 5-7 কেজি 10 কেজিও পর্যন্ত বানিয়ে দেই। চকবাজারে আমি 20-25 বছর ধরে আইতাছি। এছাড়া বড় বাপের পোলায় খায় কিনতে ভিড় করছেন ক্রেতারা। রয়েছে খাসির লেগ, কোয়েল পাখির রোস্ট, চিকেন কাঠি, মুরগির রোস্ট, চিকেন ললিপপ, কাঠি কাবাব ও চিকেন বল সহ শতাধিক ইফতারির সমাহার। দুপুর থেকে বিকেল পর্যন্ত ইফতারি বিক্রি হয় এই বাজারে। শুধু স্থানীয় বাসিন্দা নয়, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসছেন চকবাজারে। আমি আসছি কানাডা ক্যালগারি থেকে। তো অনেকদিন যাবৎ এই চকবাজারের ইফতার নিয়ে আমরা খুব ব্লগ দেখতেছি এবং বিভিন্ন দোকানের যে সমারোহ ইফতার, আমরা খুবই আনন্দিত এবং এটা নিয়ে আমরা সবসময় আমাদের কমিউনিটিতে আলোচনা করি। আমরাই আজকে প্রথম আসছি। আমরা মূলত ব্রাউনবাড়িয়া, সিরাজগঞ্জ থেকে এসেছি চকবাজারে। তো এখানকার বাজার দেখে আমার খুব ভালো লাগলো। ক্রেতারা বলছেন বরাবরের মতো বেচা বিক্রি ভালো। আজকের বাজারে এই যে খাসির লেগ রোস্ট বিক্রি হচ্ছে 800 টাকা। গত বছর থেকে এবছর মোটামুটি গত বছরের মতোই আছে। বড় বাপের পোলায় খায়, এটার কেজি হলো 800 টাকা। 12 আইটেম মিক্স আছে, 12 আইটেমের মধ্যে গরু মিক্স নাই। রমজানের শেষ দিন পর্যন্ত এই ইফতার বাজার জমজমাট থাকবে বলে প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।